আচ্ছা, সেক্স কিভাবে করে? শুনেছি সেক্স নাকি অনেক মজা। আমি তোমার সাথে সেক্স করব। আবির ভাই, আমাকে সেক্স দাও। 8 বছরের বাচ্চা একটা মেয়ের মুখে এমন কথা শুনে নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো আবিরের। তার সাথে প্রচন্ড মাথা গরম হয়ে গেল এটা ভেবে, ও এসব জানলো কিভাবে, কার কাছ থেকে শুনেছে। আবির মনে মনে বকতে লাগে, কোন শাওয়ার নাতির এত বড় সাহস আমার অষ্টাদশীকে এসব ভুলভাল বলেছে। আবিরের ভাবনা ছেদ করে মাহি আবারও বলে উঠে, মাহি, আবির ভাই, এসো আমাকে সেক্স দাও, আমি সেক্স খাবো। আবির হালকা মাথা ঘুরিয়ে দেখে মাহি পাশে নেই, পেছন ঘুরে দেখে মাহি বিছানায় শুয়ে তাকে ডাকছে। তা দেখে আবিরের মাথার রক্ত টগ করছে, পুরো ঘর নিস্তব্ধ। আবিরের গরম চাহনি রুমের প্রতিটা আসবাবপত্র পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আবির নিজের রাগকে হাতের মুঠি বদ্ধ করে মনে মনে বলে, আবির, আগে আমার অষ্টাদশীকে শান্ত করতে হবে। না জানি কখন কাকে এসব বলে বসবে, তারপরে খোঁজ নিব কোন শাওয়ার নাতি আমার অষ্টাদশীকে এসব বলেছে। খোদার কসম, যেই বলুক ওর 72 লাখ কেটে হাতে ধরিয়ে দিব। বলেই আবির ধীর পায়ে মাহির দিকে এগোতে থাকে। তা দেখে মাহি ভীষণ খুশি। সে ভাবছে তার আবির ভাই তাকে সেক্স খেতে দিবে। তাই সে উৎফুল্ল হয়ে বলে, মাহি, আবির ভাই, তাড়াতাড়ি আসো না, আমাকে সেক্স দাও, না হলে অন্য কেউ খেয়ে ফেলবে। আবির খাটের মাঝ বরাবর দাঁড়িয়ে স্তব্ধ নয়নে মাহির মুখশ্রীতে তাকিয়ে আছে। মাহি অনেকটাই জেদি, যেটা একবার মাথায় ঠুকবে সেটা না করা পর্যন্ত ওর শান্তি নেই। আবির ভাবছে কিভাবে সে মাহিকে বোঝাবে এই মেয়ে সেক্স খেতে চাইছে, কিন্তু তার এই ছোট্ট মাথায় কিভাবে ঠুকাবে সেক্স মানে কোনো সুস্বাদু খাবার না, আর আমার কাছে আসতে হলে ডার্ক রোমান্স সহ্য করতে হবে, আমার একটু আকটু আদরে পোষাবে না, আর এসব সহ্য করার মতো বয়স তার এখনো হয়নি। আবিরের ভাবনার মাঝেই মাহি আবিরের হাত ধরে টান মেরে বলে, মাহি, কি হলো আবির ভাই, কি এত ভাবছে, দাও না আমাকে সেক্স, লেট করছো কেন? আবির বিছানায় বসে মাহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আবির, পিচ্চি পরি তোকে এগুলোকে শিখিয়েছে? কার থেকে শুনেছিস? আর এসব পচা কথা একদম বলে না। আবিরের কথা শুনে মাহি এক লাফে শোয়া থেকে বসে পড়ে, ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে, মাহি, এগুলো পচা কথা মানে? আমি আমার ফ্রেন্ড শ্রাবণের থেকে শুনেছি সেক্স করতে অনেক মজা। শ্রাবণের নামটা শুনে আবিরের মাথার রক্ত যেন আবারও গরম হয়ে গেল। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আবির, হোয়াট, তুই ওই স্টুপিড ছেলেটার সাথে আবার কথা বলেছিস? বলেই মাহির হাত শক্ত করে চেপে ধরে, এতটাই শক্ত করে চেপে ধরেছে যে হাতে 5 আঙুল বসে গিয়েছে। কিন্তু সেদিকে আবিরের কোনো ভ্রুক্ষেপ নেই। সে একটানে মাহিকে বসা থেকে তার সামনে দাঁড় করায়। মাহি ভয়ে জড়সড় হয়ে গেছে। সে বুঝতে পারছে না তার আবির ভাই শ্রাবণের নাম শুনে হঠাৎ রেগে গেল কেন। মাহি মিন মিন স্বরে বলে, মাহি, আবির ভাই, আমার অনেক ব্যথা লাগছে, আমার হাত ছাড়ো। কিন্তু মাহির কথা আবিরের কান পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে। সে রাগে গজ গজ করছে। মাহি আবারও বলে উঠে, মাহি, আবির ভাই, তুমি অনেক পচা, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। শ্রাবণ অনেক ভালো আমার সাথে। আর কিছু বলার আগেই মাহির গালে পর পর 2টো চড় পড়ে। এমনিতেই শ্রাবণের নাম শুনে রাগে মাথা ফেটে যাচ্ছে, তার উপরে নিজের প্রিয়সীর মুখে অন্য একটা ছেলের ভালো কথা শুনে আবিরের মাথার রক্ত যেন টগবগিয়ে ফুটে উঠেছে, যার ফলস্বরূপ মাহিকে থাপ্পড় দিয়ে বসে। কিন্তু এত আবিরের রাগ কমেনি। সে রক্ত চক্ষু নিয়ে মাহির দিকে তাকিয়ে আছে, আর মাহি হাতের ব্যথায়, মুখে থাপ্পড়ের ব্যথায় কান্না করছে। আজ এই আবির ভাইকে তার বড্ড অচেনা লাগছে। সে ভয়ে জোরে ও কান্না করতে পারছে না। জড়সড় হয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আবির, বল, ওই স্টুপিডটার সাথে কেন কথা বলেছিস? আমার কথা অমান্য করার সাহস কি করে হলো তোর? তোকে মানা করেছিলাম না ওই ছেলেটার সাথে কথা না বলতে, তাহলে কেন কথা বললি? বলেই আরেকটা থাপ্পড় দিতে যাবে, তখনই পেছন থেকে আবিরের মা আবেদা খান ছেলের হাত ধরে বসে, আবেদা খান, কি করছিস এভাবে? মেয়েটাকে মারছিস কেন? ততক্ষণে চিৎকার শুনে পরিবারের বাকি সদস্যরাও সেখানে চলে এসেছে। আবিরের বাবা আহনাফ খান আবিরের শক্ত করে ধরে রাখা মাহির হাত ছাড়িয়ে নিয়ে মাহিকে স্নেহের সাথে তার বুকে জড়িয়ে নেন। এইটুকু মেয়ের উপর তার ছেলে হাত তুলতে পারে, নিজের চোখে না দেখলে তারা বিশ্বাস করত না। তার উপর তার গায়ে হাত তুলেছে, যার গায়ে আজ পর্যন্ত কেউ একটা ফুলের টোকাও দেয়নি।
আহনাফ খান রাগে গজ গজ করতে করতে বলে, আহনাফ খান, আবির তোমার সাহস কি করে হলো আমার মামুনির গায়ে হাত তোলার? ওর অপরাধটা কি যে এত নিষ্ঠুরভাবে ওর গায়ে হাত তুলতে হয়েছে তোমার? বোয়ান্স মি ফার্স্ট। আবির চুপ, কোনো কথা বলছে না, তার ইচ্ছে করছে সবকিছু জ্বালিয়ে দিতে। আবেদা খান, কি হলো তোর? বাবা কি বলেছে শুনতে পাসনি? বল, কেন মেয়ের গায়ে হাত তুললি? আবির কারো কথার কোনো জবাব না দিয়ে একবার মাহির দিকে রাগী চোখে তাকিয়ে গট গট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ছেলের এমন কাণ্ডে আহনাফ খান ক্ষিপ্ত হয়ে বলেন, আহনাফ খান, দেখেছ আবেদা তোমার ছেলে দিন দিন কেমন বেয়াদব হয়ে উঠেছে। তখনই মাহি ফুপিয়ে কেঁদে উঠে। মাহির মা মেহেরুন খান দৌড়ে যায় তার মেয়ের কাছে, গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। তবে তাতে কোনো লাভ হয় না। সে রাগে জেদে হাত পা ছুঁড়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। আবির আর মাহির কাণ্ড দেখে সবাই অবাক হয়ে একে ওপরের মুখ চাওয়াচাওয়ি করছে। মেহেরুন খান, ভাইজান, আবির তো দিন দিন বেয়াদব হচ্ছে বললেন, কিন্তু আপনার আদরের ভাতিজির দোষটা কি দেখবেন না? আহনাফ খান হালকা মৃদুস্বরে বলে, আহনাফ খান, আমার আম্মা এখনো ছোট্ট, খবরদার আমার আম্মার নামে কোনো নালিশ সেই খান বাড়িতে বরদাস্ত করব না। বলে সেও চলে যায়। পরিশেষে তিন যা একে ওপরের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ছুট লাগায় মাহির রুমের দিকে। মাহিকে অনবরত ডাকছে তার বড় আম্মু, কিন্তু মাহি দরজাই খুলছে না, আর না ভেতর থেকে মাহির কোনো সাড়া শব্দ পাচ্ছে। মাহির মা বেশ বিরক্ত হলেন মেয়ের উপর। এই মেয়েকে নিয়ে তারা আর পারে না। কিছু একটা হলেই দরজা জানালা বন্ধ করে রুমের ভিতর ঘাপটি মেরে বসে থাকে। মনে মনে বকতে বকতে তিনি চলে গেলেন রান্নাঘরে। একটু পর এরশাদ খান আসবেন। তিনি হলেন মাহির ছোট্ট চাচা, আর মাহি হলেন তার আদরের দুলালি। একমাত্র তিনি এলেই এই মেয়ে রুম থেকে বের হবে। তারপর চাচার বুকে উপুর হয়ে পড়ে কেঁদে কেটে একাকার করে সবার নামে নালিশ করবে। তার আগে মাহি একটা টু শব্দ ও পড়বে না। এদিকে মাহি ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে কাঁদতে থাকে। তার ছোট্ট মনে শুধু একটাই প্রশ্ন ভাসতে থাকে, কি এমন ভুল করেছিল যে আবির ভাই তাকে এভাবে মারল? সে তো শুধু সেক্সি খেতে চেয়েছিল, তার জন্য আবির ভাই আমাকে এভাবে মারবে? বলেই কাঁদতে থাকে আর মনে মনে বলে, হ্যাঁ কিউ আবির ভাই, আমি আর কখনোই আপনার সাথে কথা বলবো না। মাহির ছোট্ট মনে আবিরের জন্য এক আকাশ পরিমাণ অভিমান, রাগ, ক্ষোভ জমা হয়েছে, যা হয়তো আবির আন্দাজ করতে পারবে না। মাহির শরীর থরথর করে কাঁপছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে মাথা নিচু করে উপুর হয়ে বসে কাঁদছে। এক সময় তার ছোট্ট দেহের উপরতে থাকা শীতল পানির প্রভাব সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আবিরের মা মাহিকে ডেকেই যাচ্ছে, কিন্তু ভিতর থেকে মাহির কোনো সাড়া শব্দ পাচ্ছে না। এবার সে বেশ চিন্তায় পড়ে যায়। এরশাদ খান বাড়ি ফিরে শুনতে পায় মাহির রুমের সামনে দাঁড়িয়ে আবেদা চৌধুরী মাহিকে ডেকেই যাচ্ছে, কিন্তু ভিতর থেকে মাহি কোনো সাড়া শব্দ করছে না। এরশাদ খান দ্রুত পায়ে চলে গেলেন মাহির রুমের দরজার সামনে। চিন্তিত স্বরে আবেদা খানকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আবেদা ভাই? আগে মেয়েটাকে রুম থেকে বের করো, পরে সব বলবো। এরশাদ খান আদুরে গলায় ডাকতে থাকেন মাহিকে, এরশাদ খান। মাহি, আম্মু কি করছো ভিতরে? বাবাই এসেছি তো, জলদি আসো বাবাইয়ের কাছে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আবেদা খানের সাথে সাথে এরশাদ খান ও ঘাবড়ে গেলেন। মাহি রাগ করে প্রায় এমন করে, কিন্তু এরশাদ খান এসে ডাকা মাত্রই দরজা খুলে ছুটে আসে, আর আজ সেই মেয়ে কোনো সাড়া শব্দ করছে না। এরশাদ খান, মাহি, আম্মু কি হয়েছে বাবাইকে বলো, বাবাই সবাইকে বকে দিব। দরজাটা খুলে বাবাইয়ের কাছে আসো, বাবাই অপেক্ষা করছি তো। কিন্তু না, এবারও ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আবেদা খান, দরজা ভেঙে ফেলো, আমার মেয়েকে এনে দাও আমার কাছে। মাহির মা তখন রাগ করে চলে গেছিল, এখন মেয়ের কোনো সাড়া শব্দ পাচ্ছে না দেখে সে ও কান্না করে দেয়। আবির রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। মিহির, আহান, আহির ওরা কেউই বাসায় নেই। মাহির বাবা আরনাফ খান ব্যবসার কাজে বাইরে আছে। বাসায় পুরুষ বলতে আবিরের বাবা আর ছোট্ট চাচা এরশাদ খান আছে। এরশাদ খান আর দেরি না করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে, কিন্তু ঢুকে দেখে মাহি কোথাও নেই। বেলকুনিতে যায়, কিন্তু সেখানেও মাহি নেই। মাহির মা ওয়াশরুম খোলা দেখে একবার দেখে নেওয়া যাক ভেবে ভিতরে ঢুকে মাহি বলে চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে সে।
তার চিৎকার শুনে বাকিরাও ওয়াশরুমে ঢুকে দেখে মেহরুন খান অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশেই মাহি সাওয়ারের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার সারা শরীর নীল হয়ে আছে। সবাই মাহির এই অবস্থা দেখে কান্না করে দেয়। আহনাফ খান ও এরশাদ খান মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। ছোট্ট মা আয়েশা খান দেরি না করে আবিরকে ফোন দেয়, কিন্তু আবির ফোন তুলে না। কয়েকবার রিং হওয়ার পর ফোন সুইচ অফ বলে। আয়েশা খান এবার মিহিরকে ফোন দেয়। প্রথমবার রিং হওয়ার পরে ফোন তুলে। আয়েশা খান কাঁপা কণ্ঠে মিহিরকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। মিহির, আহাদ, আহির একসাথেই ছিল। বাসায় কিছু একটা হয়েছে আন্দাজ করতে পেরে তাড়াহুড়ো করে ছুট লাগায় বাসার উদ্দেশ্য। কিছুক্ষণের মধ্যে তারা বাসায় চলেও যায়। তারা বাসায় ঢুকে শুনতে পায় উপরে মাহির রুম থেকে কান্নার আওয়াজ আসছে। ওরা আর দেরি না করে মাহির রুমে যায়। গিয়ে যা দেখে তার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। মাহি সবার অনেক আদরের, ওরে কেউ কাঁদালে তাকে খুন করতেও দুইবার ভাববে না ওর ভাইরা। সেই বোনকে এমন অবস্থায় দেখে মিহির সহ ওরা কান্না করে দেয়। মিহির দৌড়ে মাহির কাছে গিয়ে মাহির মাথাটা কোলের মধ্যে রেখে হাউমাউ করে কেঁদে দেয়। ওর কান্না দেখে বাড়ির বাকিদের ও কান্নার জোর যেন দ্বিগুণ বেড়ে যায়। মিহিরের মনে হচ্ছে ওর কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। মাহির অবস্থা দেখে মিহির চিৎকার করে বলে, মিহির, আল্লাহ তুমি আমার বোনের কিছু হতে দিও না, ওকে বাঁচিয়ে রেখো, দরকার হলে আমাকে নিয়ে যেও, আমার বোনের কিছু হলে আমি বাঁচব না। বলেই মাহিকে পাঁজা কোলে তুলে রওনা দেয়া হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের ফ্লোরে একধানে ওটির ভিতরে তাকিয়ে আছে মিহির। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। দেখে মনে হচ্ছে বোনের অসুস্থতায় সে যেন লাশ হয়ে গেছে। সারা শরীর ভেজা, কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গেছে। বাড়ির বাকি সদস্যরাও পাশের সিটে বসে কাঁদছেন। এদিকে আবির সারাদিন ঘুরে ঘুরে শ্রবণের সাথে মাহির কতটুকু চেনা জানা তা সব জেনেছে। শ্রাবণ নিজেই মাহির পথ আগলে দাঁড়িয়ে কথা বলতো। এ বিষয় জানার পর আবিরের রাগ আরও তীব্র বেড়ে যায়। শ্রাবণকে ধরে কয়েকজন ছেলে মারছে। আবির যেতেই ছেলেগুলো শ্রাবণকে ছেড়ে দেয়। আবির ওর সামনে গিয়ে পকেটে হাত গুজে দাঁড়ায়। শ্রাবণ উঠে দাঁড়িয়ে গায়ের ময়লা ঝাড়ছিল। আবিরের কথা শুনে চোখ তুলে তাকায় আবিরের দিকে। আবির, তোর এত বড় সাহস, তুই আমার পরীর সাথে কথা বলিস, আবার তাকে উল্টো পাল্টা কথা শিখিয়েছিস। মাদার চোর, তোর সাহস কি করে হয় আমার পরীর দিকে নজর দেওয়া, তো দূর কথা বলার। শ্রাবণের মারামারি করার ইচ্ছা থাকলেও আবিরের আশেপাশের ছেলেগুলোকে দেখে সাহসটা হয় না। শ্রাবণ, সাহসের কি দেখেছিস? শ্রাবণের সাহসের সম্পর্কে তোর ধারণা নেই। ছেলেগুলো শ্রাবণের কথা শুনে আবার এগোয়ে মারবে বলে, কিন্তু আবির ওদের থামিয়ে দেয়। এক পলক সবাইকে দেখে নিয়ে শ্রাবণ রাগী গলায় আঙুল উঁচিয়ে বলে, শ্রাবণ শোন, যা করলি একদম ঠিক করলি না। শ্রাবণের গায়ে হাত দিয়েছিস তোরা, এত সহজে এসব ভুলবো না আমি। সবটার হিসেব নিব, সবটার। কথাগুলো বলে গাড়ি নিয়ে চলে যায় শ্রাবণ। আবির কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। হিসেব মেটানো তো ওর বাকি। আমার পিচ্চি পরীর দিকে চোখ তুলে তাকিয়েছে। ডান হাতের শার্টের বাহাতাটা টান মেরে চোয়াল শক্ত করে আকাশের থেকে বাইকের চাবি টান মেরে নিয়ে বাইকের দিকে এগোতে থাকে আবির। শ্রাবণ নামক এই বিষাক্ত কাটার জন্য আজ ওর অষ্টাদশীর গায়ে হাত তুলেছে। ওর জন্য মাহিকে কষ্ট পেতে হয়েছে, ওর জন্য নিজেকেও যন্ত্রণা পোহাতে হচ্ছে। যার যা প্রাপ্য তাকে তা দিয়েই বোঝাবে। অতঃপর বাঁকা হেসে বাইক স্টার্ট দেয়। শ্রাবণের গাড়ির ঠিক পেছনেই ছুটছে বাইকটা। পাবলিক প্লেসে এভাবে মারার জন্য তীব্র রাগ নিয়ে গাড়ি চালাচ্ছে শ্রাবণ। আচমকা ওর গাড়ির সামনে বাইক আসাতে ওর মেজাজ আরও বিগড়ে যায়। কোনো মতে ব্রেক কষে ফুঁসতে ফুঁসতে গাড়ি থেকে বেরিয়ে আসে বাইকারকে মারবে বলে। ওকে আসতে দেখেই হেলমেট খুলে মাস্ক পরে নেয় আবির। সন্ধ্যা নেমেছে অনেক আগেই, মোটামুটি ফাঁকা রাস্তা। শ্রাবণকে বলার সুযোগ না দিয়েই আবির বলে, আবির ব্রো, তুমিই সেই পাবলিক না যাকে দুরুম দুরুম করে ছেলেগুলো মার লাগালো? আবিরের কথার ভূমিমা শুনে ভ্রু কুঁচকে তাকায় শ্রাবণ। ভালো মতো প্রয়োগ করে চিনতে পারে আবিরকে। ও দাঁতে দাঁত চেপে বলে, শ্রাবণ শালা, তুই এখন আবার এসেছিস? আবির, কারেক্ট, তুমিই তো। আরেহ, চলো তো ব্রো, সারপ্রাইজ আছে তোমার জন্য, মাহি রিলেটেড। কাঁধে হাত রেখে আবির হাঁটা লাগায় শ্রাবণকে নিয়ে। যদিও এ বিষয়ের আধ্যাত্মান্ত কিছুই বুঝছে না শ্রাবণ, তবুও মাহি রিলেটেড কথাটা শুনে আপনা আপনি পা চলতে শুরু করে ওর। হাঁটতে হাঁটতে কুচকানো কপাল রেখেই বলে উঠে, শ্রাবণ কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আবির, সারপ্রাইজ আছে তোমার জন্য। আরে ব্রো, মেয়েটার সাথে সেই লেভেলের বন্ধুত্ব করে নিয়েছ, আরও বাল্যবোর অনেক কিছুই শিখিয়েছ। এলাকার বোরদের সামনে কিছু বলতে পারলাম না তোমাকে।
তাই চলে আসলাম বাহবা দিতে। চলো চলো, গেলেই দেখতে পাবে। আবিরের কথা শেষ হতে না হতেই শ্রাবণ খেয়াল করে কোনো এক বড়সড় গোডাউনের পেছন দিকে দাঁড়িয়ে আছে ওরা। খানিকটা অবাক হয় শ্রাবণ। 5 মিনিট ও হাঁটেনি ওরা, কোথায় নিয়ে আসলো আবির তাও বুঝে উঠতে পারছে না। ছেলেটা কথার ছলে নিয়ে আসলো আর সে চলে ও আসলো ভাবতেই নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তার। সে রাগী গলায় বলে উঠে, শ্রাবণ শালা, এটা কোথায় আনলি আমাকে? আবির মুচকি হাসে। খান বাড়ির পরিত্যক্ত গোডাউন এটা, এক সময় একটা ব্রাঞ্চ ছিল এখানে। ছোট্টবেলায় বাবা চাচাদের সাথে অনেক এসেছে সে, প্রতিটা কোনা কোনা চেনা তার। সবচেয়ে সৌভাগ্যজনক, শ্রাবণ সে পথ দিয়েই যাচ্ছিল। জেনে বুঝেই আবির বাইক থামিয়েছিল ওখানে। গলাটা ঝেড়ে আবির বলে, আবির ভিতরে গিয়ে বসে কথা বলি। শ্রাবণ খিচে গিয়ে আবিরের কল্লার চেপে ধরে বলে, শ্রাবণ তখন কি বলেছিস মনে নেই? তোর সাথে আমার অনেক হিসেব মেটানো বাকি আছে, আর তুই বলছিস বসে কথা বলি। শ্রাবণের মুঠোতে থাকা কলারের দিকে তাকায় আবির। তার ইচ্ছে করছে শ্রাবণকে এখানেই কবর খুঁড়ে পুঁতে দিতে। আপাতত সেটা সম্ভব না। নিজের রাগকে যথাযথ সংযোগ করে ঠান্ডা আওয়াজে বলে, আবির বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? শ্রাবণ কলার চেপে ধরে আরো এগিয়ে যায় আবিরের দিকে। তা দেখে এবার আবির নিজের রাগটা আর নিজের মধ্যে দমিয়ে রাখতে পারে না। শ্রাবণের 2 হাত ধরে পেছনে আটকে দেয় আবির। হাঁটুতে লাথি মেরে বসিয়ে ও দেয় ওকে। অতঃপর পেছন দিক থেকে শ্রাবণের গায়ের উপর উঠে খানিকটা ঝুঁকে দাঁড়িয়ে বলে, আবির শান্তভাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুই ভায়োলেন্ট হতে বাধ্য করলি।